সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। গাজায় গণহত্যা বন্ধ সহ ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান। আগুনে পুড়ে গেল ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা প্রতিকৃতি। হাসিনার দোসরাই দিয়েছে আগুন, বললেন ফারুকী। দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের। প্রশাসকের পদত্যাগের দাবি। এবং হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল, ভারতের প্রতি হিংসামূলক আচরণ, বলছেন বিশেষজ্ঞরা। বড় কোনো ক্ষতি হবে না বাংলাদেশের। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ ছিল আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। ইসরায়েলের সকল পণ্য বর্জন সহ সারা বিশ্বের মুসলিম উম্মাকে বর্বর হামলা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয়া দেশের ইসলামপ্রিয় তরুণ যুবকরা অবিলম্বে গাজার নিরীহ মানুষদের হত্যা ও নির্বিচার হামলা বন্ধের দাবি জানান। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গণহত্যা চালায় মানবতার চরম শত্রু জায়নবাদী ইসরায়েল। ইতিহাসের সর্বোচ্চ বর্বরচিত হামলার প্রতিবাদে আজকের এই সমাবেশে যোগ দিতে লক্ষ লক্ষ জনতা ইতিমধ্যে উপস্থিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। নির্ধারিত সময়ের আগেই মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকার রাজপথ সহ প্রতিটা অলিগলি। সমগ্র বাংলাদেশ থেকে জড়ো হতে থাকে তৌহিদি জনতা। সমাবেশ জুড়ে উচ্চারণ হতে থাকে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। সমাবেশে অংশগ্রহণ করা ইসলামপ্রিয় তৌহিদি জনতা মনে করে ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিশ্ববাসীকে এক মঞ্চে দাঁড়িয়ে এদের প্রতিহত করতে হবে। মুসলিম বিশ্ব অমুসলিম বিশ্বের যে নেতারা সবাই হচ্ছে নীরব। আমরা তাদের বিবেককে জাগ্রত করতে বিশ্ববাসীর সাথে সংহতি জানিয়ে আজকে এখানে আসছি। ইসরায়েলের কাফেররা ইহুদিরা যে পরিমাণ ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ করতেছে, এটা প্রতিবাদের জন্য আমরা এখানে আসছি। অনতিবিলম্বে গাজায় যে গণহত্যা চলছে তা বন্ধ করা সহ ইসরায়েলি পণ্য বর্জন করার দাবি জানান সমবেত জনতা। সমস্ত বিশ্বের মুসলমানকে এই মেসেজটা দিতে চাই বাংলাদেশ থেকে যে আমরা ফিলিস্তিনের পাশে আছি। আমরা চাই ফিলিস্তিন তার নিজের সক্রিয়তা বজায় রেখে স্বাধীনতা লাভ করবে ইনশাআল্লাহ। ইহুদিদের বিপক্ষে সবচাইতে বড় প্রতিবাদ হলো তাদের পণ্য বর্জন করে তাদেরকে ঘায়েল করা। সারা বিশ্বের তীব্র প্রতিক্রিয়ার মাঝেও বন্ধ হয়নি ইসরায়েলি বর্বর হামলা। তারা এখান থেকে দাবি তুলছে অনতিবিলম্বে ইসরায়েলের সঙ্গে সকল প্রকার বাণিজ্য বন্ধ করতে হবে। তাদেরকে তাদের পণ্য বর্জন করতে হবে এবং জাতিসংঘ থেকে ইসরায়েলকে অস্বীকৃতি এবং ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি জানবো মার্চ ফর গাজার খবর। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শফিক, এখন প্রায় 3:30 বেজে গেছে, তো 3টায় মূল কর্মসূচি শুরু হওয়ার কথা। তো কি অবস্থা দেখতে পাচ্ছেন সবশেষ মার্চ ফর গাজার কর্মসূচিতে? শফিক, আশা করি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। মার্চ ফর গাজা যে কর্মসূচি, সেই কর্মসূচি এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে বর্ষভবন এলাকা, কাকরাইল এলাকা, শাহবাগ এলাকা সহ আশপাশের যে সকল এলাকা আছে সব জায়গায় এখন তিল ধারণের ঠাঁই নেই। চারদিকে শুধু মানুষ আর মানুষ। তাদের মুখে একটাই কথা, এই যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের বর্বর বাহিনীর হামলা, সেই হামলার প্রতিবাদ জানাতে তারা এখানে একত্রিত হয়েছে। পাশাপাশি বিশ্ববাসীকে সোচ্চার করার জন্য
তারা আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগে প্রয়ান্তলাদের মাধ্যমে আজকের যে মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং তারপরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা। এবং সেই সঙ্গে যারা আজকে ইসলামিক স্কলার যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন কিছুক্ষণ পরই। তাদের যে বক্তব্য সেই বক্তব্যের পালা শুরু হবে। এই মুহূর্তে কথা যদি বলি, এখন ঢাকার রাস্তায় আসলে তিল ধারণের ঠাঁই নেই। মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নে ঢাকা সহ ঢাকার বাইরে থেকে আপামর জনসাধারণ সবাই ছুটে এসেছেন এই আয়োজনকে ঘিরে। এবং সব মিলিয়ে বলা চলে যে এই যে আয়োজনটি, এই আয়োজনে সামাজিক, রাজনৈতিক এবং সকল অঙ্গনের ব্যক্তিবর্গই উপস্থিত হয়েছেন। সেজন্য জনসমাগম জনসমুদ্র ছাড়িয়ে যেন মহাসমুদ্রে রূপান্তরিত হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে মার্চ ফর গাজার সর্বশেষ। জি শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে শফিক যুক্ত হয়েছেন, তিনি মার্চ ফর যে গাজার যে কর্মসূচি সেই খবরটি আমাদের জানাচ্ছেন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্ট প্রতিকৃতি আগুনে পুড়ে গেছে। ভোর 4:50 এই ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনও শনাক্ত করতে পারেনি আয়োজকরা। এই বছর বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রার জন্য বাঁশ বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল এক দৈত্যাকৃতির ফ্যাসিবাদী প্রতিকৃতি, যার উচ্চতা ছিল প্রায় 20 ফুট। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে। সংশ্লিষ্টরা জানিয়েছেন এটি ছিল এবারের শোভাযাত্রার প্রধান অবকাঠামোর পাশাপাশি শান্তির পায়রা প্রতিকৃতিটিরও আংশিক পুড়ে গেছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। সকালে চারুকলা অনুষদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এই ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও গঠন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব যারা পুড়িয়ে দিয়েছে তারা আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক, তাদের প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, হাসিনার দোসররা ভোররাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এতে প্রমাণ হয় বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, তারা এটা চায় না। তিনি এ সময় আরও লেখেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। বান্দরবানের নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব বৈশাখী। এ সময় শত শত চাকমা ও তংচঙ্গা তরুণ তরুণী নদীর তীরে এসে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করে এবং ফুল নিবেদন করে। সকালে বান্দরবান রোয়াংছড়ি বাস স্টেশন ও উজানিপাড়া এলাকার সাঙ্গু নদীর ঘাটে একদল তরুণ তরুণী নদীতে ফুল নিবেদন করেন। এই ফুল বিজু পালনের মাধ্যমে তারা সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। ফুল বিজুর মাধ্যমে শুরু হয় পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের আনুষ্ঠানিকতা। অন্যদিকে পাহাড়িদের বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণের উৎসব চলছে খাগড়াছড়িতেও। ভোর থেকে খবমপড়িয়া এলাকার চেঙ্গি নদীতে ফুল দেয়া ও মোমবাতি প্রজ্বলন শেষে প্রার্থনা করে চাকমার ফুল বিজু উৎসবের সূচনা করেন। এই মা, গঙ্গা মা সেই নদীর মাধ্যমে সেই দুঃখগুলোকে আমরা ভাসিয়ে দিতে পারি। আমরা আসলে প্রতি বছরের ন্যায় এই ফুল বিজুর জন্য আমরা খুবই আনন্দের সাথে অপেক্ষা করি আর কি। আমরা আজকে এসেছি বান্দরবান সাঙ্গু নদীতে ফুল ভাসানোর জন্য। আমাদের এই পাহাড়ে মার সাংগ্রাই, বৈশু, বিজু, এই যে আমাদের একটা সর্বজনীন একটা উৎসব। নতুন বছর যাতে আমরা ভালো করে কাটাতে পারি এই উদ্দেশ্যে প্রার্থনা। এদিকে পাহাড়িদের বর্ষবরণ উৎসবের খবর সংগ্রহ করার সময় বাধা দেওয়ার ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে। সকালে গণমাধ্যম কর্মীরা জেলা সদরের খবমপুরিয়া চাকমা অধ্যুষিত এলাকায় চেঙ্গি নদীর পাড়ে গেলে তাদের বাধা দেয়া হয়। সেখানে নো জার্নালিস্ট, নো ফটোগ্রাফি, পক্ষপাত দুষ্ট গণমাধ্যমের প্রবেশ নিষেধ এমন ব্যানার নিয়ে পাহাড়ি যুবকরা বাধা দেন। বাধা পেরিয়ে গণমাধ্যম কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সেখানে এক শ্রেণীর উশৃঙ্খল পাহাড়ি যুবকরা অকথ্য ভাষায় সাংবাদিকদের গালাগালি করে হুমকি দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেন।
অন্তর্বর্তী সরকারের আমলে বিচারক সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন সহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য ভবন নির্মাণের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় আইন উপদেষ্টা আরও বলেন, প্রতিটি জেলায় এজলাস সংকট, বিচারক সংকট কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আদালতের চাপ কমাতে ফ্যামিলি কোর্টের মামলাগুলো বাধ্যতামূলক সালিসের মাধ্যমে সমাধান করতে হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। বিচারক সংকট আছে, আপনাদের লজিস্টিকের সংকট আছে, আমরা সবকিছু দেখার চেষ্টা করব। আমরা অল্প দিন হলো আসছি না, বুঝছেন না, এটা নিয়োগ দিতেও তো অনেকদিন সময় লাগে। বিচারক সংকট থাকবে না, আমরা সরকারে থাকতে থাকতেই সমস্যাটা মোকাবেলা করি। চিন্তা আছে যে ফ্যামিলি কোর্টের মামলাগুলো প্রথমেই আপনার ইয়েতে দিয়ে দেওয়া যায় নাকি, সালিশে, ম্যান্ডেটরি আর কি, বাধ্যতামূলকভাবে। সালিশ না হলে কোর্টে আসবে, তাহলে কোর্টের উপর চাপ কমবে। পারিবারিক আদালতগুলোকে আপনার আরো অন্য ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে এই জাজদেরকে কাজে লাগানো যায় আরো বেশি করে। দ্রুত সংস্কার করে নির্বাচন দিয়ে নির্বাচিত ব্যবসায়িক প্রতিনিধির হাতে এফবিসিসিআই তুলে দেওয়ার দাবি জানিয়েছেন এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদ। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। এ সময় তারা এফবিসিসিআইয়ের বর্তমান সহায়ক কমিটি বাতিল ও প্রশাসকের পদত্যাগের দাবি জানান। শেখ সোহাগের রিপোর্টে বিস্তারিত। এফবিসিসিআইয়ের প্রশাসক ও মহাসচিবের পদত্যাগ, সহায়ক কমিটি রেখে দিয়ে প্রকৃত নিরপেক্ষ সৎ ব্যবসায়ীদের প্রতিনিধির সমন্বয়, দ্রুত নির্বাচনের লক্ষ্যে সংগঠনের সাবেক নির্বাচন প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠন করার দাবিতে এই সম্মেলন। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে দ্রুত গতিতে নির্বাচন দিয়ে এফসিসিআইকে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া সহ 4টি দাবির কথা জানান এফবিসিসিআইয়ের স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক। আমাদের দাবিসমূহ: 1 নম্বর, এফবিসিসিআই নির্বাচিত ব্যবসায়ী প্রতিনিধিকে আমরা প্রশাসক হিসাবে চাই। 2 নম্বর, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে দ্রুত গতিতে নির্বাচন দিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে ব্যবসায়ীদের হাতে তুলে দিতে হবে। 3 নম্বর, অবিলম্বে সহায়ক কমিটি বাতিল করে প্রকৃত নিরপেক্ষ সৎ ব্যবসায়ী প্রতিনিধির সমন্বয়ে ব্যবসায়ী স্বার্থে নতুন কমিটি গঠন করতে হবে, যাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আগামী 10 দিনের মধ্যে উপরোক্ত দাবিসমূহ না মানা হলে বৃহত্তম কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আনোয়ার হোসেন। 10 দিনের মধ্যে উপরোক্ত দাবিসমূহ না মানা হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। এফবিসিসিআইয়ের স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক আরও বলেন, 7-10 এপ্রিল 2025 বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃক বিটার আয়োজনে বাংলাদেশ ইনভেস্ট সামিট 2025 অনুষ্ঠানে এফবিসিসিআই থেকে প্রতিনিধি হিসেবে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তাদের অনেকেই এফবিসিসিআইয়ের সদস্যই নয়। যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে এদের অনেকেই এফবিসিসিআইয়ের সদস্য নয়। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করাকে ভারতের প্রতিহিংসামূলক আচরণ বলছেন বিশেষজ্ঞরা, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করেছে। তবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়াতে বাংলাদেশের বড় কোনো সমস্যা হবে না, এমন কথা বলেছেন তারা। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। গত 8 এপ্রিল ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি সুবিধা বাতিল করে ভারত সরকার। এতে প্রতিবেশী দেশ ভারত থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য পাঠানো যাবে না নেপাল, ভুটান ও মিয়ানমারে। একই সাথে ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের কোনো দেশে পণ্যের চালান পাঠাতে পারবে না বাংলাদেশ। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম আলী বলেন, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ার ফলে বড় কোনো সমস্যা হবে না। ভারত ট্রান্সশিপমেন্ট যেটা বাতিল করেছে এতে আমাদের আসলে খুব একটা ক্ষতি হওয়ার কিছু নেই এখানে, কারণ এটা যে পরিমাণ মাল আমাদের ট্রান্সশিপমেন্ট হয়ে ওদের বাই রোডে গিয়ে এয়ারে গিয়েছে, এটা 450-500 মিলিয়নের মতো মাত্র। তো এইটা ওখানে দিয়ে না যেতে পারলেও বিকল্প রাস্তা আমাদের আছে। আমাদের এটা যেটা রোড এবং এয়ার হতো, এখন এটা সি এবং এয়ার হবে। এখান থেকে হয়তো কলম্বো যাবে, মালদ্বীপ যাবে, দুবাই যাবে, ওখান থেকে এয়ার হবে। তো এটা খুব একটা ইফেক্ট হওয়ার কথা না। ঢাকায় বিনিয়োগ সম্মেলন চলাকালে ভারতের পক্ষ থেকে হঠাৎ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে
প্রতিহিংসামূলক বলে মনে করছেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান। প্রতিহিংসা পরায়ণ হয়ে এটা করেছে, উদ্দেশ্য তাদের ব্যবসা সামিল, কারণ তারা একদম পাগলের মতো হয়ে গেছে এইভাবে যে আমাদের সমস্ত বাণিজ্য ছিল তাদের সাথে, সমস্ত বাণিজ্য ছিল বলতে গেলে তাদের সাথে, আমরা যা ইম্পোর্ট করতাম সবই প্রায় তাদের কাছ থেকে, এক্সপোর্ট করতাম খুবই সামান্য। কাজে তারা রীতিমতো দেউলিয়া হয়ে পাগল হয়ে যাওয়ার মতো, তারা এই সময় এত বড় একটা ইনভেস্টমেন্ট সামিট যখন হচ্ছে, তারা মনে করতেছে এটা সামহাও হ্যাম্পার করতে হবে, কোনো হ্যাম্পার করে। এই হ্যাম্পার করার জন্য একটা জিনিস হলো তারা আভ্যন্তরীণ এক্সটার্নালি তারা এই ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়ে বিদেশি যারা ইনভেস্টমেন্ট আসছে তাদেরকে একটা দেখাইতে চাচ্ছে যে এখানে ইনভেস্ট করা তো নিরাপদ না, আমি আমার মালামাল পরিবহন করব কি করে। ভারত সরকার বলছে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার ফলে ভারতের বিমানবন্দর এবং অন্য বন্দরগুলোতে দীর্ঘদিন ধরে তীব্র জট তৈরি হয়েছিল, এতে তাদের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছিল। The transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility therefore has been withdrawn with effect from 8th April 2025. অন্তর্বর্তী সরকার মনে করে ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের বাণিজ্যে বিরূপ কোনো প্রভাব ফেলবে না। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পানি উন্নয়ন বোর্ডের কাগজে কলমে কাজ প্রায় শেষ দেখালেও বাস্তব চিত্র ভিন্ন। সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়নি এখন, আর কিছুদিন পরেই বড় মৌসুম। বাঁধের কাজ না হয় বৃষ্টিপাত শুরু হলেই আগাম বন্যা ও পাহাড়ি ঢলে ফসলহানির শঙ্কায় দিন কাটাচ্ছেন হাওরপাড়ের কৃষকরা। সুনামগঞ্জ প্রতিনিধি এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। চলতি বছরে সুনামগঞ্জের ৫৩টি হাওরে ৫৮৮ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে এই বাঁধের কাজ দ্বিতীয় দফায় বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি এখনো। অভিযোগ রয়েছে বাঁধের কাজে বেশি অনিয়ম হয়েছে দেয়ারা বাজার উপজেলায়। এই দেখেন, এই রাস্তা আমরা গত বছর যে সময় ভাঙ্গা যায় এদিকে দিয়ে আপনারা দেখেন বাসটার আর দিয়ে আমরা কোনো রকমের রক্ষা করছি। ইঞ্জিনিয়ারের মাধ্যমে খুঁটি দিয়ে গেছে এই পর্যন্ত, এটা স্লুপের, কিন্তু বর্তমানে স্লুপও নাই, রাস্তার হাইটও নাই। একটা বৃষ্টি দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ রাস্তা গলে দেব। পাহাড়ি ঢল থেকে ফসল রক্ষা করতে টেকসই বাঁধ নির্মাণ করা প্রয়োজন। বাঁধ নির্মাণে নানা অনিয়ম হওয়ায় সামান্য বৃষ্টি হলেই ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ৭,০০০ সিমেন্টের বস্তা আর ৩,০০০ যে বস্তা দেওয়ার কথা আছিল ৩০০ বস্তা দেওয়া হয়েছে। তারা ৩,০০০ বস্তা তারা এখানে আনছে না, তারা তো গুণ্য ৩,০০০ দেখাইতে ওটা ৫০০ বস্তা দেখাইতে ওটা। একটা বস্তা দিয়ে সিমেন্টের বস্তা দিয়া বাংলাটা আমার ঠিক আছে ভালোই। বাঁধ নির্মাণে অনিয়মের সত্যতা পাওয়ার কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে দেখতে পাই আমরা তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্মকর্তা সহ ইউএনওকে এবং অন্যান্য সংশ্লিষ্ট পিআইসি সদস্যগণকে মৌখিকভাবে এবং লিখিতভাবে অবহিত করি। তারা দ্রুততম সময়ের মধ্যে উক্ত বালু অপসারণ করে স্পেসিফিকেশন মোতাবেক মাটি দিয়ে বাঁধটি নির্মাণ সংশোধন করবে মর্মে জানিয়েছেন। ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে সরকারি টাকা হরিলুট বন্ধের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। ডক্টর সুমন চৌধুরী কমনওয়েলথের কান্ট্রি ডিরেক্টর এবং কৌশলগত উপদেষ্টা জিল্লুর হোসেন সম্প্রতি লন্ডনের আইকনিক ম্যানশন হাউসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2025-এর বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এই শীর্ষ সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিশিষ্ট নেতা এবং নীতি নির্ধারকরা একত্রিত হয়েছিলেন। বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা এবং পারস্পরিক সুযোগ তৈরিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ছিল এই সামিটে। কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান জোনাথন লর্ড মেরল্যান্ডের দূরদর্শী নেতৃত্বে এই শীর্ষ সম্মেলন হয়।
আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। গাজায় গণহত্যা বন্ধ সহ ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান। আগুনে পুড়ে গেল ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা প্রতিকৃতি। হাসিনার দোসররাই দিয়েছে আগুন, বললেন ফারুকী। দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের। প্রশাসকের পদত্যাগের দাবি। এবং হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল, ভারতের প্রতি হিংসামূলক আচরণ, বলছেন বিশেষজ্ঞরা। বড় কোনো ক্ষতি হবে না বাংলাদেশের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।